রায়ন সাহেব একটু অফ করে দেন, আপনাদের ভিডিও গুলো অফ করে দেন। রায়ন সাহেব একটু অফ করে দেন ভিডিওটা কাইন্ডলি। আমার স্লাইড কি দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাফোরিজম নাম্বার 1 এবং 2। অ্যাফোরিজম নাম্বার 1 কি বলতে পারবেন কি হবে? অ্যাফোরিজম নাম্বার 1 বলতে পারবেন? ঠিক আছে, অ্যাফোরিজম নাম্বার 1 ছিল ফিজিশিয়ানের মিশন। ফিজিশিয়ানের কি কি লক্ষ্য থাকা উচিত, একজন ফিজিশিয়ান কি করতে হবে, তার অ্যাচিভমেন্ট সংক্রান্ত লক্ষ্য ছিল। 2 নম্বরে ছিল আইডিয়াল অফ দ্য কিউর। 2 নম্বর অ্যাফোরিজম আইডিয়াল অফ দ্য কিউর, আদর্শ আরোগ্য কিভাবে আমরা করতে পারি সেই সংক্রান্ত আমাদের আলোচনা ছিল। নাও আজকে আমরা আলোচনা করব 3 থেকে 5, অথবা 5 করা যায়, আমরা 3 থেকে 4 করব। 3 থেকে 5 অ্যাফোরিজমে বলেছে ফিজিশিয়ানস কোয়ালিফিকেশন, ফিজিশিয়ানের কেমন দায়িত্ব হওয়া উচিত, তাকে কিভাবে তার যোগ্যতা অর্জন করতে হবে, আমরা এটা আলোচনা শেষে আমরা জানতে পারবো। তো এটা যেহেতু মেট্রিমেটিকের মতো না, এত রসগোসও পাবেন না, সেক্ষেত্রে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে। এজন্য এইটা হচ্ছে যেহেতু নিয়ম কানুন, যত নিয়ম আমরা কিন্তু নিয়ম কানুনের মধ্যে থেকে অভ্যস্ত না, নিয়ম কানুন দিলে আমাদের সমস্যা হয়। এজ এ হ্যানিম্যান এইটা একটা পেশা, আপনার শ্রেষ্ঠ পেশা, শ্রেষ্ঠ পেশাতে আপনি নিয়ম কানুন যদি ভালোভাবে না জানেন তাহলে আপনি চলার পথে আপনার বাধাগ্রস্ত হবে, সফলতা আসবে না। নিয়ম কানুন মতে আপনি চললে সফলতা আসবে, অল অবস্টাকল গুলো আপনার কিউর হয়ে যাবে। এজন্য 3 থেকে 5 নম্বর অ্যাফোরিজম বলছে ফিজিশিয়ানের কোয়ালিফিকেশন, তার যোগ্যতা কেমন অর্জন করতে হবে সেই সম্পর্কে তার ধারণা থাকতে হবে। তাহলে 3, 4, 5 অ্যাফোরিজমে কি বলেছে? 3 নম্বর অ্যাফোরিজম বলছে পারসেপশন, অনুধাবন করতে হবে। 4 নম্বরে বলছে এপিডার্মোলজি, 5 নম্বরে বলেছে কজেশন। তাহলে পারসেপশন কি করতে হবে? ফিজিশিয়ানের পারসেপশন হতে হবে, তার কিভাবে সে ডিজিজ সংক্রান্ত তার নলেজ নিতে হবে, মেডিসিন সংক্রান্ত তার নলেজ নিতে হবে, এবং কিভাবে সে অ্যাপ্লাই করবে সেই সংক্রান্ত তার জ্ঞান থাকতে হবে। তাহলে আমাদের কিভাবে আমরা সেগুলাকে অ্যাচিভ করব আমরা পরবর্তী স্লাইড গুলোতে দেখবো। আমাদের এপিডার্মোলজি সংক্রান্ত, আমাদের মহামারী রোগ সংক্রান্ত জ্ঞান নলেজ থাকতে হবে, অ্যাজ ওয়েল এস তার পাশাপাশি আমরা কিভাবে ফিজিশিয়ান আরোগ্য করতে পারে, তার নলেজ কিভাবে ড্রেনেজ করতে পারে, এপিডার্মোলজি আমরা জানতে পারবো, তার বাধা সকল কারণগুলা কি কি এবং সেই কারণগুলা কিভাবে সে রিমুভ করতে হবে এটা জানতে পারবো। 5 নম্বরে কজেশন বলছে আমরা এক্সাইটিং কজেশন, কোন কোন উত্তেজিত কারণে রোগ দেখা দিতে পারে, কোন কোন মেইনটেইনিং কজের কারণে রোগ দেখা দিতে পারে, কোন কোন ফান্ডামেন্টাল একুইট ডিজিজ এবং ক্রনিক ডিজিজ কি কি ফান্ডামেন্টাল আছে আমরা সেই দেখতে পাবো। তাহলে দেখেন নাম্বার 3 নম্বরে বলছে কি, ইফ দা ফিজিশিয়ান ক্লিয়ারলি পারসিভ, যদি চিকিৎসক ক্লিয়ারলি একবার পরিষ্কার ভাবে অনুধাবন করে হোয়াট ইজ টু বি কিউরড, তাকে কি আরোগ্য করতে হবে, ইন দ্য ডিজিজ, এই রোগীকে আমাকে কি আরোগ্য করতে হবে, দ্যাট ইজ টু সে ইন এভরি ইন্ডিভিজুয়ালাইজ স্টেজ অফ দ্য ডিজিজ, বলছে প্রত্যেকের যে স্বতন্ত্র আছে এটাকে আমার নলেজ জানতে হবে। আমরা কিভাবে একজন রোগীকে কিউর করব, রোগ সংক্রান্ত, যদি সে জ্বর নিয়ে আসে, সে যদি হার্টের ডিজিজ নিয়ে আসে, সে যদি কার্ডিওভাস্কুলার কোনো অবস্ট্রাকটিভ নিয়ে আসে, রেসপিরেটরি অবস্ট্রাকটিভ নিয়ে আসে, যদি সে অ্যাবডোমিনাল কোনো অবস্ট্রাকটিভ নিয়ে আসে, সেটা কিভাবে আমাদের নলেজটা গেইন করতে হবে, ডিজিজটা হলে কিভাবে আমরা নলেজ তার জন্য গেইন করতে হবে। এজন্য বলছে রোগ সম্পর্কে এটা একটু বাংলা ব্যাখ্যা আমি করে দিলাম। রোগী আরোগ্য করতে হবে তা বোঝার জন্য রোগীর লক্ষণ চিত্রই যথেষ্ট। রোগ মানে জীবনী শক্তির বিশৃঙ্খলা, রোগে কি আরোগ্য করতে হবে যদি চিকিৎসক পরিষ্কার বুঝতে পারেন, অর্থাৎ প্রত্যেক রোগীর যে সকল লক্ষণ আরোগ্য করতে হবে সেসব লক্ষণ সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন। তাহলে 3 নম্বর অ্যাফোরিজমের মেইন ছিল আমাদের
ফিজিশিয়ান নলেজের মধ্যে আমাদের মেইন কি ছিল, আমরা একটু আবার আপনারা বলুন তো দেখি কি ছিল? পারসেপশন। অ্যাফরোজম নাম্বার 3 কি ছিল আমাদের, একটু বলবেন? পারসেপশন, অনুধাবন করতে হবে। কি কি অনুধাবন করতে হবে একটু বলুন কাইন্ডলি। স্যার, ডিজিজ, মেডিসিন, অ্যাপ্লিকেশন স্যার। মাশাআল্লাহ, খুব সুন্দর। আরেকজন বলবেন? জি স্যার, অ্যাপ্রিজম নাম্বার 3 পারসেপশন, এতে তিনটা বিষয় ইয়া করা লাগবে, তিনটা বিষয় অ্যাপ্লিকেশন করা যাবে, মানে খেয়াল অনুধাবন করা লাগবে: ডিজিজ, মেডিসিন, অ্যাপ্লিকেশন। এক্সিলেন্ট, খুব সুন্দর হয়েছে। আমি মনে করবো যে সবাই মোটামুটি প্রয়ত্ন করতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। একটু আনমিউট করে দেন। তাহলে দেখেন 3 নম্বর অ্যাফ্রোজিমে বলছে নলেজ অফ ডিজিজ। নলেজ অফ ডিজিজ, আমার রোগ সংক্রান্ত জ্ঞান থাকতে হবে। এগুলো আরো ইলাবোরেটলি আলোচনা হবে 15 to 18 অ্যাফ্রোজিমে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, কিভাবে আমরা ডিজিজ গুলোকে আইডেন্টিফাই করবো। অ্যাফ্রোজিম নাম্বার 15 to 18। নলেজ অফ মেডিসিন পাওয়ার, যেটা আমাদের ওষুধের মাত্রা শক্তি সংক্রান্ত জ্ঞান থাকতে হবে, আমরা আলোচনা করব, ডিপলি আলোচনা করব 19 to 21। নলেজ অফ অ্যাপ্লিকেশন অফ ড্রাগ নলেজ টু ডিজিজ নলেজ, আমরা কিভাবে ড্রাগকে অ্যাপ্লিকেশন করব, রোগের কোন কোন রোগী অ্যাপ্লিকেশন করব, আমরা 22 থেকে 27 অ্যাফ্রোজিম নাম্বার আমরা দেখতে পাবো। নলেজ অফ দা চুজ অফ দা রেমেডি, আমরা কিভাবে পিকিউআরএস সিনড্রোম, কিভাবে কেস টেকিং নেব, কিভাবে আমাদের রেমেডি গুলো সিলেকশন করব, আমরা 153 নম্বর অ্যাফ্রোজিম আমরা দেখতে পাবো। নলেজ অফ দ্য ফার্মেসি, আপনি কিভাবে ফার্মেসি দিবেন, আপনি ডাক্তার হয়ে গেলেন, আপনার ফার্মেসিটা কিভাবে ডেকোরেশন করা হবে, কিভাবে আপনি ফার্মেসিটা সাজাবেন, কিভাবে আপনার ফার্মেসির নিয়ম কানুন কি, সাজানোর নিয়ম কানুন গুলো আপনারা পাবেন 264, 65, 66, 67, 68 নম্বর অ্যাফ্রোজিম। নলেজ অফ প্রপার ডোজ, আমরা কিভাবে মাত্রা শক্তি নলেজ করবো, আমরা এই অ্যাফ্রোজিমে আমরা জানতে পারবো। নলেজ অফ রিপিটেশন অফ দ্য ডোজ, আপনি কখন আরেকবার পুনরাবৃত্তি করবেন, ওষুধটাকে পুনরাবৃত্তি কখন দিবেন, এটা আমরা জানতে পারবো 245, 248 এবং 251 নম্বর অ্যাফ্রোজিমে জানতে পারবো। নলেজ অফ অবস্ট্রাকটাল টু কিউর অফ দেয়ার রিমুভাল, এইটা আমরা এই সূত্রের মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে আমরা অবস্ট্রাকল করব এবং কিভাবে আমরা ডোজ, প্রপার ডোজ দিব। দেখেন, in order to understand the above mentioned point, imagine a person who is suffering from pain or discomfort from past few months। বলা হচ্ছে আপনি যদি একটা কাল্পনিক একটা বিষয় দেখেন, একজন পার্সন যদি সাফারিং করে, হতে পারে তার ব্যথা অথবা সে ডিসকমফোর্ট, আরাম বোধ করছে না অতীতের কয়েক মাস আগে থেকে। As this person observed that his suffering or disease is not going away on its own and processing stimulates, he consult the physician। সে মনে করছে যে আমার এটা একটু বেশির দিকে যাচ্ছে, আমাকে ইয়ার সাথে, ডক্টরের সাথে কনসাল্ট করা উচিত। তখন দেখেন, এখন আমাদের নলেজ অফ দ্য মেডিসিন, আমাদের এর একটা ছিল ডিজিজ। নলেজ অফ দ্য মেডিসিন, আমাকে ওষুধ সংক্রান্ত নলেজ থাকতে হবে, আমি কিভাবে তা জ্ঞান অর্জন করব, আমরা বলেছি প্রিভিয়াসলি কোন অ্যাফোরিজমে আমরা জানতে পারবো, এই জায়গায় আমরা একটু আলোচনা করব। A consulting homeopathic physician tries to understand, মানে আমাদের ফিজিশিয়ানকে বলতেছে আমাদের অবশ্যই হোমিওপ্যাথিক ফিজিশিয়ানরা তার নিম্নলিখিত বিষয়গুলো সংক্রান্ত একবারে পরিষ্কার ধারণা থাকতে হবে। হোয়াট ইজ দ্য কমপ্লেইন অফ দ্য পেশেন্ট, পেশেন্ট আমার কাছে কি সমস্যা নিয়ে এসেছে, এটা আপনার ক্লিয়ারলি আপনার অনুধাবন করতে হবে, জানতে হবে কি জটিলতা নিয়ে আমার কাছে পেশেন্ট এসেছে। হোয়াট আর দ্য সিমটম অফ দ্য ডিজিজ, কি লক্ষণ নিয়ে লক্ষণ নিয়ে আমার কাছে এসেছে। টু হুইচ উই কল ডিজিজ ম্যানিফেস্টেশন, তার রোগ প্রবণতা কি, কোন দিকে রোগটা যাচ্ছে। দে ক্যান বি সাবজেক্টিভ, মানে যে পেশেন্ট যে তার লক্ষণগুলো বলবে এটাকে সাবজেক্টিভ লক্ষণ বলা হয়, এজন্য ফেল্ট বাই দ্য পেশেন্ট। অর অবজেক্টিভ, অবজেক্টিভ লক্ষণ হচ্ছে তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী এবং ফিজিশিয়ান নিজে দেখে যে অবজার্ভ গুলো করবে, এটাকে অবজারভেশন লক্ষণ বলা হয়। উইদিন ব্র্যাকেট দিছে পারসেপ্ট বাই নেক, আই অর ফিজিশিয়ান ফিজিক্যাল এক্সামিনেশন, এটা ফিজিশিয়ানের চোখ দিয়ে, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এবং তার অনুদর্শন দিয়ে সে এই অবজারভেশন গুলো সে করবে। নেক্সট,
হাউ লং হি হ্যাজ বিন সাফারিং, কতদিন ধরে সে অসুস্থ আছে, টু ফাইন্ড আউট দ্য পজিটিভ কজেস অফ দ্য ডিজিজ বাই হিস্টোরি টেকিং। আমরা যখন তার কেস হিস্টোরি নেব, তার কোন কোন কারণে সে, সম্ভাব্য দিকগুলোর কারণে সে অসুস্থ হয়েছে, আমরা সেই দিকগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। যেমন একজন লোক বৃষ্টি ভিজার পরে তার অসুস্থ হয়েছে, দিস ইজ দ্য কজেশন। একজন লোক অ্যাক্সিডেন্ট করার পরে জ্বর এসেছে, দিস ইজ দ্য কজেশন। আমরা জ্বর আসলে অ্যালোপ্যাথির লাইনে যেমন আমাদেরকে প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক মেডিসিন ইউজ করে থাকে, কিন্তু আমাদের লক্ষণ ভিত্তিক কজেশনটা আইডেন্টিফাই করতে পারলে আমরা ওষুধ সবচেয়ে আপনার প্রথম কাতারে, সিলেকশনের ক্ষেত্রে প্রথম কাতারে চলে যাবে যদি কজেশন আইডেন্টিফাই করা যায়। একটা বাচ্চা জ্বর উঠেছে, কারণ কি, ভয় পেয়ে, তাহলে আপনাকে একুনাইটের দিকে চলে যেতে হবে। যদি অ্যাক্সিডেন্ট করে হয়, আর্নিকা। আবার যদি অ্যাক্সিডেন্টটা পানিতে পড়ে, রাস্টক্স, বিভিন্ন ব্যাধি। এজন্য কজেশনটা যখন আইডেন্টিফাই করতে পারবেন, তখন আপনার মেডিসিন সিলেকশনটা আপনার জন্য ভেরি ইজি হয়ে যাবে। হোয়াট ইজ দ্য প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ? একটা পেশেন্টের কি কি ধরনের প্যাথোলজিক্যাল চেঞ্জ হচ্ছে আপনাকে জানতে হবে, কারণ প্যাথোলজিক্যাল চেঞ্জটা জানলে আপনাকে অনেক হেল্প করবে টু সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি ফর দ্যাট পারসন। তার কি অবশ্যই স্ট্রাকচারাল ডিসঅর্ডার হলো না ফাংশনাল ডিসঅর্ডার হলো, সে সম্পর্কে আমার নলেজ থাকতে হবে। টু আন্ডারস্ট্যান্ড দ্য কেস, সিভিয়ারিটি অ্যান্ড প্রগনোসিস অফ দ্য কেস, আমার কেসের সিভিয়ারিটি ডিপলি জানতে হবে, তার প্রগনোসিস কোন দিকে যাচ্ছে রোগটা আমাকে জানতে হবে। হোয়াট আর দ্য কমন সিমটম অফ দ্য ডিজিজ? রোগীর মধ্যে আমরা কোন কোন কমন সাধারণ লক্ষণগুলো আমরা দেখতে পাই, কোন কোন আনকমন সিমটম গুলো দেখতে পাই যেগুলো আমার অসাধারণ লক্ষণ। কমন সিমটম যেটা ম্যাক্সিমাম সবার মধ্যে আমরা দেখতে পাই, যদি আমরা একটা এক্সাম্পল দেই, কমন সিস্টেম ধরেন জ্বর আসছে, জ্বর আসলে সকলের টেম্পারেচার আপ হবে, একটু গরম থাকবে, এটাই স্বাভাবিক। জ্বর আসার পরে একটা পেশেন্ট যদি আমরা দেখতে পাই শুধু তার মাথাটা গরম আছে, হাত পা ঠান্ডা আছে, তাহলে আনকমন সিমটম। আবার দেখতে পাবো জ্বর আসলে পিপাসা থাকার কথা পেশেন্টের, কিন্তু পিপাসা নেই, সে পানি খাইতেই চায় না, দিস ইজ দ্য আনকমন সিমটম। If there are any particular or rare symptom in the patient, to individualize that patient. যদি আবার কোন পিকুলিয়ার সিমটম আমরা এর মধ্যে পাই, যেটা বললাম অলরেডি, পেশেন্টের জ্বর আসছে, প্রচুর পিপাসা, জিহ্বা একবারে শুকায় রয়েছে, কিন্তু পেশেন্ট পানি খাইতে চাচ্ছে না, তার পানির পিপাসা থাকার কথা ছিল, দিস ইজ দ্য আনপিকুলিয়ার সিমটম। একটা পেশেন্টের জিহ্বাটা খুব থলথলে মোটা রসালো লালা পড়ছে, কিন্তু পেশেন্ট একটু অনেক পানি খাচ্ছে, একটু পর পর পানি খাচ্ছে, রাত্রে উঠেও পানি খাচ্ছে, দিস ইজ দ্য পিকুলারিটি অফ দ্য ডিজিজ। তাহলে উইদাউট দ্য নলেজ অফ দ্য ডিজিজ, আমার যদি নলেজ ডিজিজ সংক্রান্ত নলেজ না থাকে, এই ফিজিশিয়ান ক্যান নট অ্যাপ্রুভ দ্য পেশেন্ট রেশনালি, তাকে আরোগ্য করতে, সে অ্যাপ্রুভ সামনের দিকে অগ্রসর হতে সে পারবে না। নলেজ অফ দ্য মেডিসিন, আমাকে এখন আমি রোগ সংক্রান্ত অর্জন করলাম বাই দ্য প্র্যাকটিস অফ মেডিসিন অর অর্গানন মাধ্যমে আমি আলোচনা করলাম। প্র্যাকটিস অফ মেডিসিনের মাধ্যমে আমরা প্রত্যেকটা রোগের ইটিওলজি, কজেশন, তারপরে আপনার প্রিভেন্টিভ মেজার্স কি করতে হবে, কি এক্সামিনেশন করতে হবে, আমরা প্র্যাকটিস অফ মেডিসিন আমরা জানতে পারবো। নেক্সট আমাদের মেডিসিন সংক্রান্ত আমাদের নলেজ থাকতে হবে, যেটা বলছিলাম ডিজিজ সংক্রান্ত, 2 নম্বরে হচ্ছে আমাদের মেডিসিন সংক্রান্ত। মেডিসিন আর উইপন্স অফ দ্য ফিজিশিয়ানস টু ফাইট এগেইনস্ট দ্য ডিজিজ। খুব সুন্দরভাবে বলেছেন যে আমাদের যে ওষুধ আছে, একটা একটা উইপন্স, বড় কামান, উইপন্স কে বলা হচ্ছে বড় বড় কামান, একটা মিসাইল অফ দ্য ফিজিশিয়ান। চিকিৎসকের কাছে একটা ওষুধ হচ্ছে একটা মিসাইল, যেটা ক্ষেপণাস্ত্র আমরা বলি, ক্ষেপণাস্ত্র একটা, টু ফাইট এগেইনস্ট দ্য ডিজিজ, ডিজিজের সাথে ফাইট করার জন্য। কিন্তু এই জায়গায় দুইটা ডিফারেন্স এক্সপিরিয়েন্স আছে। যারা ফিজিশিয়ান, দ্যাট ইজ হোমিওপ্যাথিক ডক্টরস, তাদের কি বেশি আছে, তাদের উইপন্স বেশি আছে, তার অনেক বড় বড় অস্ত্র আছে, কিন্তু অস্ত্র ব্যবহার করার মতো দক্ষ অপারেটর নাই, দক্ষ প্রশিক্ষক নাই, দক্ষ ডাক্তার নাই, তাকে কিভাবে ব্যবহার করবে। বাট বিপরীত দিকে
অ্যালোপ্যাথিতে যদি যান তাদের শক্তিশালী উইপন্স নেই, কিন্তু তাদের শক্তিশালী ফিজিশিয়ানস আছে, ডক্টর আছে, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিপিএস, হ্যাঁ, পিএইচডি, বড় বড় ডক্টর ফিজিশিয়ান আছে, কিন্তু তাদের উইপন্স শক্তিশালী নাই, এজন্য তারা ফাইট করতে পারে না। তারা অনেক কিছু জানার পরও তাদের ডিউ টু দা উইপন্স ক্যাপাবিলিটি, যাদের উইপন্স শক্তিশালী থাকবে না সেই দেশও শক্তিশালী থাকে না। যত লোক থাকুক না কেন ফিজিক্যাল যুদ্ধ করা যায় না, উইপন্স থাকতে হয়, যেটা আমাদেরকে হ্যানিম্যান স্যার দিয়েছেন, ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান আমাদেরকে উইপন্স দিয়েছেন, কিন্তু আমাদেরকে ধারালো অস্ত্র তৈরি করতে হবে। আমাদের এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা ধারালো অস্ত্র তৈরি করতে হবে। সো হোয়াট ইজ ইন দ্য মেডিসিন দ্যাট ইজ কিউরেটিভ, এ ট্রু ফিজিশিয়ান নোজ। কি কি জিনিস দিয়ে ফিজিশিয়ান তাকে আরোগ্য করবে, এই জিনিসগুলা জানতে হবে একজন ফিজিশিয়ানকে। তাহলে ট্রু ফিজিশিয়ান কারা হবে, তার কি নলেজ থাকতে হবে, কি জানতে হবে। সোর্স অফ দ্য মেডিসিন, একটা মেডিসিন কোথায় থেকে উৎপত্তি হলো, এটা কি আপনার সাপের বিষ থেকে উৎপত্তি হলো, মাকড়সার জাল থেকে উৎপত্তি হলো, অ্যানিমেল সোর্স থেকে উৎপত্তি হলো, না মিনারেল সোর্স থেকে উৎপত্তি হলো, না প্লান্ট সোর্স থেকে উৎপত্তি হলো, না আপনার নসুর থেকে উৎপত্তি হলো, না সারপুর থেকে উৎপত্তি হলো, আমাকে ক্লিয়ার কাট জানতে হবে। কারণ আমার সিমিলিমাম হতে হবে মেডিসিনটা, তার রোগের সাথে আমার ওষুধের সিমিলিমাম হতে হবে। আমি কোন যন্ত্র দিয়ে সিমিলিমাম করব, কোন উৎপন্ন দিয়ে সিমিলিমাম করব, আমাকে সেই সোর্সটা নলেজ জানতে হবে। এটা কোন সোর্স থেকে ওষুধটা উৎপত্তি হয়েছে, তার পাওয়ার কতটুকু, সে কি করতে পারে। ফর এক্সাম্পল, একটা মেডিসিন যদি হয় আপনার মানুষ থেকে তৈরি, মানে আপনার এনিমেলস থেকে তৈরি করা, জানেন মানুষের স্বভাব খুব খারাপ, হিংসিত হয়, রাগী হয়, বদরাগী হয়, প্রতিশোধপরায়ণ হয়। তাহলে এমন রোগ যদি আমার পেশেন্ট যদি আমার সামনে তার সমস্যাগুলো সাবমিট করে, তাহলে আমি চেষ্টা করব পেশেন্টকে এনিমেল সোর্সের মেডিসিন দেওয়ার জন্য। পেশেন্ট যদি খুব শান্ত হয়, নম্রভদ্র হয়, আমি চেষ্টা করবো প্লান্ট গ্রুপের মেডিসিন তাকে দেওয়ার জন্য। এইভাবে আমরা সিমিলিমাম তার লক্ষণগুলো নিয়ে আমরা সিমিলিমাম করতে পারি। ইটস কেমিক্যাল প্রপার্টিস, এর কোন কোন উৎস থেকে কেমিক্যাল সোর্স তৈরি করা হচ্ছে, এটা আমাদের নলেজ জানতে হবে। ইটস ফিজিওলজিক্যাল অ্যাকশন অফ দ্য হিউম্যান বডি, তার বডিতে কেমন ধরনের কাজ করবে মেডিসিনটা, কোন কোন অর্গানে কাজ করে, আমাদের নলেজ জানতে হবে। ইটস প্যাথোলজিক্যাল ইফেক্ট অফ হিউম্যান বডি, প্যাথোলজিক্যালি এই ওষুধটা কোথায় এফেক্ট করতে পারে, কোন কোন প্যাথোলজি সৃষ্টি করতে পারে, প্রবীণকালে কোন কোন প্যাথোলজি সৃষ্টি করেছে, আমাকে এটা জানতে হবে। কিউরেটিভ প্রপার্টিস অফ দ্য ড্রাগ সাবস্টেন্স, এটা কি কি ভাবে রোগ সারায়, কি কি ভাবে রোগ সম্পূর্ণ করতে পারে, ড্রাগ সাবস্টেন্স গুলা কি কি তৈরি করেছিল, এটা নলেজ জানতে হবে। আরো নলেজ জানতে হবে মেথডস অফ দ্য মেডিসিন প্রিপারেশন, কিভাবে ওষুধটাকে প্রিপারেশন করা হয়েছিল, কিভাবে ওষুধটাকে তৈরি করা হয়েছিল, সেই নলেজ সংক্রান্ত আমার জ্ঞান থাকতে হবে। মেডিসিনটা কোন পদ্ধতিতে তৈরি করা হয়েছে। ওয়েজ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, তার কিভাবে আমরা তারা প্রয়োগ করব, এই সংক্রান্ত আমাদের নলেজ থাকতে হবে। তাহলে নো ড্রাগ সাবস্টেন্স শুড বি অ্যাডমিনিস্ট্রেড to a patient without the complete awareness of its properties. Selection of right drug substance come without the knowledge of the medicine. আমরা কিভাবে তার অর্জন করতে পারি, কিভাবে সতর্ক থাকতে হবে, আপনারা দেখতে পেলেন। এই পর্যায়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে একটু বলুন, আমি ডিপলি না গিয়ে আপনাদের প্রশ্নগুলো একটু শুনি, তারপরে আমি আপনাদের আবার সামনের দিকে আগাবো। না বুঝলে আবার এই জায়গায় আমরা রিপিট করবো, একটু বলুন। স্যার, জি জি স্যার ওই যে কিউরেটিভ হলো আপনার সরি, ওইটার জন্য কি বলে, প্রসপার্টিস অ্যান্ড হলো যে আরেকটা কি বলে পরের ইটা, প্রপার্টিস সম্পত্তি, মানে সম্পত্তির মধ্যে বিস্তারিত তথ্য জানতে হবে। প্রপার্টিস মানে তথ্য, সম্পত্তি। আমরা কোনো আপনার প্রপার্টিস আছে কিনা তথ্য অফ দ্য ড্রাগ সাবস্টেন্স, মানে কোন হলো, মানে কোন ওষুধগুলো আর কি হলো কিওর করতে পারে, মানে সেই সম্পর্কে আর কি। রাইট জি। আর কোন কারো প্রশ্ন আছে বলুন, আগে আমরা একটু একটু করে যাব।
কঠিন হলো বলবেন, একটু মজা থাকবে না, সাবজেক্টটা মজা নেই, তাও একটু বলবেন। কেউ বলবেন কিছু আর? ঠিক আছে, তাহলে আমরা সামনে হয়তো আপনারা বুঝতে পারেন না, নাইতো আমি বুঝাইতে পারি না, দুইটার একটা হবে অবশ্যই। হ্যাঁ, এটা আপনারা খুব ভালো বুঝেছেন। বুঝেছি আলহামদুলিল্লাহ, এমনি আচ্ছা, কোনো ইয়েতে। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। নেক্সট আমরা ability to apply medical knowledge to disease knowledge, আমরা কিভাবে আমরা সক্ষম হব আমরা মেডিকেল নলেজ থেকে ডিজিজ নলেজ আমরা কিভাবে জ্ঞান অর্জন করে অ্যাপ্লাই করব। অ্যাজ এ ফিজিশিয়ান পারসেপ্ট দ্যাট অ্যাকচুয়ালি নেচার অফ দ্য ডিজিজ, তার রোগটার প্রাকৃতিক নেচার আমরা জানতে হবে রোগের। হ্যাজ টু ডিসাইড, আমরা সিদ্ধান্ত নিব দ্য রাইট রেমেডি ফর দ্য ডিজিজ ইন্ডিভিজুয়াল, তার জন্য কোন রেমেডিটা আসবে সেই সংক্রান্ত আমরা সিদ্ধান্ত নিব। There are several treatment methods that has been used since in the ancient medicine. আমরা জানি পুরাতন যুগে, বৃদ্ধ শত বছর আগে প্রাচীন যুগে আপনার অনেক ধরনের পন্থা ব্যবহার করা হতো। কেউ এক পা অসুস্থ হলে আরেক পা কেটে ফেলা হতো, আবার কারো রক্তক্ষরণ করা হলে আরেক সাইডে তার অঙ্গহানি করে তাকে ট্রিটমেন্ট করা হতো, এটা ছিল। কিন্তু বাইদা ইতিহাসের পরে আমরা জানতে পারি হিস্ট্রি অফ দ্য এক্সপিরিয়েন্স teach that law of similimum, আমরা ল অফ সিমিলিমাম একটা নীতি আমাদের ডক্টর স্যামুয়েল হেনিম্যান দিয়েছেন। এটা আমাদের লেটেস্ট আমরা ল অফ সিমিলিমাম আমরা মেডিসিনে অ্যাপ্লাই এই তত্ত্বটা, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমাদের পেশেন্ট গুলাকে আমরা কিউর করতেছি। তাহলে এই নিয়মটা কি, সিমিলিমাম নিয়মটা কি আমরা আলোচনা করব বিশদভাবে ইনশাল্লাহ। তো অনলি কিউরেটিভ ওয়ে অফ দ্য ন্যাচারাল ডিজিজ, তাহলে প্রাকৃতিক ডিজিজকে আমরা সিমিলিমাম ওয়েতে আরোগ্য করতে পারি। সিমিলিমামটা একটু বলে যাই, সিমিলিমাম হচ্ছে এমন একটা জিনিস, মিল দুই তীরের মিল লাগবে। যেমন আপনি যে কোথাও যদি যুদ্ধ লাগে, কোথাও মারামারি করে, দুই পক্ষ সিমিলিমাম হইলে তখন জিনিসটা সৌন্দর্য হয়, খেলা সুন্দর হয়। ক্রিকেট খেলা বলুন, দুই দল যখন খেলা ভালো শক্তিশালী দল থেকে আমরা দেখতে উৎসাহ হই, কারণ ওইখানে খেলাটা খুব সৌন্দর্য, ফাইটিং হয়, তখন একটা সুন্দর রেজাল্ট আসে। সিমিলিমাম মানে রোগী যে লক্ষণগুলো উৎপন্ন করলো, এইটা সিমিলিমাম করে আমার ভিতরে অন্তরে আমরা গেঁথে রাখবো তার পিকচার গুলা। কিভাবে এই বলার সাথে সাথে আমার ভিতরে কোন ওষুধের পিকচারটা বাইর হয়, সেইটা হচ্ছে সিমিলিমাম, দুই পক্ষের সিমিলিমাম। মানে সিমিলার প্লেয়ার তারা খুব ভালো খেলে, একই ধরনের সিমিলিমাম করা হয়, তো এইটা হচ্ছে সিমিলিমাম। তো এইটার আমরা লাস্টে আমরা কনক্লুশন জানতে পারলাম, এই ফিজিশিয়ান মাস্ট বি এবল, একজন চিকিৎসকের অবশ্যই সক্ষম হতে হবে টু চুজ দ্য মোস্ট সুইটেবল মেথড অফ ট্রিটমেন্ট, কোন পদ্ধতিতে সে ট্রিটমেন্ট করবে ইজ বেনিফিশিয়াল ফর দ্য পেশেন্টস হেলথ, তার কোন পদ্ধতিতে ট্রিটমেন্ট করলে যে রোগী তার স্বাস্থ্যটা পূর্ণ উদ্ধার পাবে এবং খুব বেনিফিট পাবে উইদাউট এনি সাফারিং, সে সুস্থ হবে। এই পদ্ধতিটা আমাদের ফিজিশিয়ানকে চুজ করে নিতে হবে। এজন্য দুইটা পদ্ধতির কথা এই জায়গায় বলা হলো। নলেজ অফ দ্য সোর্স অফ রেমেডি, আমি কিভাবে ওষুধটাকে আমি আমার রোগীর জন্য সিলেক্ট করব। সরি স্যার, ভুল হয়েছে, চয়েস অফ দ্য রেমেডি, চয়েস অফ রেমেডি। জি সরি, চয়েস অফ দ্য রেমেডি, আমি কিভাবে চুজ আর চয়েস তো একটু বাইয়া হয়েছে, ঠিক আছে। আর নলেজ দা চুজ অফ দ্য রেমেডি অথবা চয়েস অফ দ্য রেমেডি, চুজ দুটার একটা জাস্ট চুজ আর চয়েস সিমিলার ওয়ার্ড, তো ঠিক আছে চলে আসছে তো না দেখে বলার কারণে সরি। তাহলে আমাদের আফটার ডিসাইডিং দ্য ট্রিটমেন্ট মেথড, আমাদের কোন পদ্ধতিতে চিকিৎসা করব আমরা সিলেকশন করার পরে the homeopathic physician actually select the medicine, বলছে যে আমাদের যে হোমিওপ্যাথিক ফিজিশিয়ান চিকিৎসক হবেন তারাই অ্যাকচুয়ালি মেডিসিনটা সিলেক্ট করতে পারবে। Hearing knowledge of homeopathic, mathematics and organ of medicine comes to play.
তাহলে একুরেট আমার মেডিসিন চয়েস করতে হলে, কাম টু প্লে তার সাথে খেলা করতে হলে আমাকে দুইটা জিনিস তার নলেজ রাখবে। বলছে যে মেডিকেল সংক্রান্ত আমাকে নলেজ অর্জন করতে হবে এবং অর্গানন অফ মেডিসিন সংক্রান্ত আমাকে নলেজ অর্জন করতে হবে। কাম টু প্লে মানে পেশেন্ট কেয়ার নিয়ে যখন আমরা খেলতে যাই। Homeopathic medicine that are the written in different types of medica and are proved on health human individualized. বলছে আমাদের যে ওষুধগুলোকে বিভিন্ন ভাবে পরীক্ষা করা হয়েছে, প্রুভিং করা হয়েছে, প্রত্যেকটাই মেডিকা উল্লেখ করা আছে, ইন্ডিভিজুয়ালাইজেশন উল্লেখ করা আছে, স্বতন্ত্রভাবে উল্লেখ করা হয়েছে কি কি পিকিউআরএস সৃষ্টি হবে, কি কি তার নরমাল সিমটম সৃষ্টি করবে, কি কি ধরনের মানসিক সিমটম সৃষ্টি করবে, ফিজিক্যাল সিমটম সৃষ্টি করবে, প্রত্যেকটা আমাদের মেডিকায় ইলাবোরেটলি লেখা আছে। Physician, after in-depth examination of the patient, form a disease picture, totality of symptom, মানে কেস টেকিং করার জন্য বলা হচ্ছে। যদি ডিপলি এক্সামিনেশন করার পরে আমাদের একটা ফর্মের মধ্যে তার ডিজিজ পিকচারটাকে আমরা দ্যাট ইজ বলা হয় টোটালিটি অফ সিমটম। আমরা তার মানসিক সিমটম, সর্বদৈহিক সিমটম, আমরা তার যৌন সংক্রান্ত সিমটম, তার মাইজমেটিক সংক্রান্ত সিস্টেম, তার অতীত ইতিহাস আমরা জেনে তখন তার জন্য ওষুধটা আমরা সিলেক্ট করব। নেক্সট বলছে then he compares the patient's disease picture with the medicine listed in the homeopathic medica, যেটা বললাম আগে, যে তখন তার কেস হিস্ট্রি নেওয়ার পরে তার পুরো প্যান পিকচার একটা তৈরি করে তার কি কি সমস্যাটা ছিল, এই সমস্যাটার এগেইনস্টে সিমিলিমাম কোন মেডিসিনটা হোমিওপ্যাথিক মেডিকায় কোন মেডিসিনটা তার লক্ষণের সাথে মিলে। আমরা কখনোই রোগ নিয়ে কখনোই কামাল হবো না। একটু আগে বলেছিলাম যে জ্বর আসছে 104 জ্বর, কেন এসেছে? সে ভয় পেয়েছে। তাহলে আমরা জ্বরের ট্রিটমেন্ট করব না, আমরা রোগীটার ট্রিটমেন্ট করব। রোগীটা ভয় পেয়েছে, এজন্য আমরা তাকে একুনার দিলে জ্বর চলে যাবে। আবারে বলেছিলাম যে অ্যাক্সিডেন্ট করেছে, রাস্তার মধ্যে পরে অ্যাক্সিডেন্ট করেছে, তাকে আমরা আর্নিকা দিব। তো বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয়, এজন্য আমাদের বলা আছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা ট্রিটমেন্ট করব পেশেন্টের, রোগীর ট্রিটমেন্ট করব, রোগের নয়। যেটা অ্যালোপ্যাথি ডক্টররা করে থাকেন, রোগের ট্রিটমেন্ট করে থাকেন, রোগীর নয়। তো সেই ক্ষেত্রে আমাদের তার যে আপনার একটা পিকচার তৈরি হলো, সে পানি পছন্দ করে না, একটু মিউট করে দেন প্লিজ। সে পানি খেতে চায় না, মুখটা টক লাগে, সে আপেল পছন্দ করে, সে দুধ পছন্দ করে, এইগুলাকে একটা পিকচার তৈরি করে, রোগীর একটা পিকচার তৈরি করে আপনার মেডিকেল লিস্টেড করার মধ্যে কোন ধরনের ওষুধটা তার সাথে মিলে সেই ওষুধটা দিলে সে পূর্ণ উদ্ধারে যেটা আমরা 2 নম্বর অ্যাফোরিজম বলছিলাম আইডিয়াল কিউর হয়ে যাবে। আইডিয়াল কিউরের আমরা 3টা সংখ্যা পড়েছিলাম, সেভাবে র্যাপিডলি দ্রুতভাবে হয়ে যাবে, তার কোনো সাফারিং ব্যতীত সে সুস্থ হবে। At last he select the most similar medicine with the patient's constitution। বলছে তারপরও আবার বলছে যদি তার পেশেন্টটা মোটা হয় তার দিকে খেয়াল রাখো, তার সে যদি কনস্টিটিউশন সে যদি খাটো হয়, লাম্বা থিন হয়, তার ফিজিক্যাল মেকআপ যদি কোনো মেডিসিনের সাথে মিলে, তাহলে এটার দিকে তোমাদের নজর রাখতে হবে। চুজ অফ রেমেডির আমরা কনক্লুশনে কি আমরা সিদ্ধান্ত আসতে পারলাম? রেমেডি সিলেকশন ক্যান বি ডান অন দ্য বেসিস অফ হোমিওপ্যাথিক medica and organon of medicine। তাহলে আমরা নলেজ অফ রেমেডি সংক্রান্ত, দ্যাট ইজ মেডিসিন সংক্রান্ত আমাদের লক্ষ্য অর্জন করতে হলে আমরা কি কি জিনিস দেখবো একটু বলবেন? কোথা থেকে আমরা অর্জন করতে পারবো? আমাদের যদি বলেন। জি স্যার, এখানে যে আমি এটা একটু মানে ক্লিয়ার হয়নি এই বিষয়টা, যে পেশেন্ট যে কনস্টিটিউশন বলতে কি মানে পেশেন্টের মানে যাবতীয় বিষয় লক্ষ্য রাখতে হবে। কনস্টিটিউশন বলতে ধরেন একটা পেশেন্ট যখন আমাদের চেম্বারে ঢুকবে, সে আইসা আমরা দেখবো যে
সে আপনার চেম্বারে এই জিনিস ধরতেছে, ওই জিনিস ধরতেছে, ওই জিনিস ধরতেছে, তারা আমরা তাহলে তার জন্য একটা কোন ধরনের কনস্টিটিউশন, একটা আসলে পেশেন্ট খুব মোটা সোটা, টিম খুব মানে পছন্দ কোন করে। ধরনের চিন্তা ধরনের আর কি? হ্যাঁ, পেশেন্টটা কোন কনস্টিটিউশনের লক্ষণ, আমাদের হাইড্রোজেন কনস্টিটিউশন আছে, আমাদের নাইট্রোজেন কনস্টিটিউশন পেশেন্ট আছে, বিভিন্ন কনস্টিটিউশন গুলো আছে। এই কনস্টিটিউশন ব্যাক করে আমরা তার ওষুধটাকে সিলেক্ট করার জন্য বলছি। আমরা ম্যাথমেটিক্যাল এর মধ্যে লেখা আছে সে কোন ওষুধটা কোন কনস্টিটিউশন উপরে কাজ করে। মানে ব্যক্তি স্বাতন্ত্র, ইন্ডিভিজুয়ালিটি নাকি? রাইট রাইট, ব্যক্তি স্বতন্ত্র। ওকে, ঠিক আছে স্যার, বুঝলাম বিষয়টা। তাহলে আমরা যদি ওষুধ সংক্রান্ত জ্ঞান অর্জন করতে চাই, আমাদের কোথায় স্টাডি করতে হবে, কোন বিষয়ে কোন কোন বইয়ের মধ্যে স্টাডি করতে হবে আমাদের? এক নম্বরে বলা হচ্ছে মেট্রিমেডিকা এন্ড অর্গান অফ মেডিসিন। মেট্রিমেডিকা এন্ড অর্গান অফ মেডিসিন বলেন, একজন বলেন শুনি। ম্যাটেরিয়ামেডিকা ও অর্গানন অফ মেডিসিন। জি, আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না, ফার্স্ট ইয়ারে আছেন, আপনার যত প্রশ্ন আছে, যত অবস্টাকল আছে অবশ্যই শেয়ার করবেন। আপনারা এখন এই যে আপনারা যে প্ল্যাটফর্মে ঢুকেছেন, আমরা কিন্তু পাইনি। আমরা যে ডাক্তারের দোকানে চেম্বারে যেতাম, বলতো যে সকালে একটা ওষুধ খাবেন এক পাওয়ার, দুপুরে অন্য আরেকটা ওষুধ, রাত্রে আরেকটা ওষুধ। অনেক কেমিক্যালের যুগ আছে, এগুলি হ্যানিম্যান আবিষ্কার করে গেছে, বাদ রাখো। অথচ হ্যানিম্যান বলতেছে এটা একটা আর্ট অফ সায়েন্স, এটা বিজ্ঞান। অথচ আমরা অনেক ফিজিশিয়ান আমরা মানতেছি না। আমাদের ফিজিশিয়ান চেম্বারে যাদের নলেজ কম, দেখবেন যে আপনার প্যাটার্নটে ভর্তি, কারণ তারা মেডিসিন সংক্রান্ত নলেজ নাই। ওখানে গায়ে লেখা আছে তাই আমরা দিয়ে দিচ্ছি অ্যালোপ্যাথিক ড্রাগস হিসাবে। এটি প্যালেটিভ, আপনাকে ডিজিজটাকে প্যালেটিভ হিসাবে আপনাদের সাপ্রেস করে দিচ্ছে। তো এজন্য আপনাদেরকে এই যে আপনারা মনে করবেন আপনারা সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি যারা আপনারা এই ক্লাসটা কন্টিনিউ করবেন। আমরা জানিও না, অনেক ডাক্তারের চেম্বারে যাবেন, বলবেন গিয়ে শুধু স্যার 5 নম্বর অ্যাফ্রিজমটা কি, আর বলে অ্যাফ্রিজম সে একটু বলতে সে জানেই না, সে আপনার মেডিসিন দিব্যি সে ট্রিটমেন্ট করে যাচ্ছে। তো আমাদের একটা জিনিস খেয়াল রাখেন যে এটা সূত্র। আপনারা ম্যাথমেটিক্স করতে গেলে, বিভিন্ন ক্যালকুলেশন করতে গেলে যেমন সূত্র লাগে, তো এই আমাদের ডাক্তারি পেশা একটা বড় মহৎ পেশা। একটা মানুষের সাথে আমাদের প্লে করব, তার জীবন নিয়ে খেলা করব। নষ্ট হলে তাকে আর রিকভারি করার উপায় নাই। আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা পেশেন্টকে সুন্নত করানো হয়েছে, তাকে ব্লিডিং বন্ধ করতে পারে নাই। আপনারা দেখেছেন একটা মায়ের ডেলিভারি করা হয়েছে, ডেলিভারির সময় তার জরায়ু কেমন ইয়াতে কেটে ফেলা হয়েছে, তার আর রক্ত ব্লিডিং বন্ধ করা যায় না, মারা গেছে। আপনারা ফেসবুকে দেখেছেন। জি স্যার, ওই ছেলেটা আবার গজল গাইতো। জি, তাহলে দেখেন একটা ডাক্তারের কি মিস্টেক, সে বিটি সিটিটা করে নাই, না করাতে পেশেন্টকে এসে আপনার এবং অনেকগুলা ডাক্তারের সমন্বয়ে তাকে যখন করা হচ্ছে, খতনা করা হচ্ছে, অনেকগুলা 40 জন মানে স্টুডেন্টের সামনে করা হচ্ছে। পেশেন্টটা ভয় পাইছে, ভয় পেয়ে মারা গেছে। তার যদি সাজেস্ট তার মুখে দিয়ে টেকুনের দেওয়া যেত 50,000 পাওয়ার, সে পেশেন্টটা হয়তো আল্লাহ চাইলে হয়তো সে বেঁচে থাকতে পারতো। কিন্তু বড় বড় রোগীরা কখনোই আমাদের কাছে আসে না, আসে লাস্ট মুহূর্তে সব শেষ করে। আমার কাছে অনেক পেশেন্ট আছে ইন্ডিয়া শেষ করে, এবং অনেক বড় বড় ডাক্তার শেষ করে আসছে, চর্মরোগ সংক্রান্ত, সুরিয়াসিস সংক্রান্ত নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে। কিন্তু আমাদের কাছে আসলে বলে স্যার টাকা তো শেষ হয়ে গেছে, টাকা তো আর নেই। কিন্তু ইন্ডিয়া যাওয়ার পরে বড় বড় ডাক্তারদের দোকানে চেম্বারে যাওয়ার পর তাদের টাকা শেষ হয় না। ডাক্তাররা যখন 1000 টাকা ভিজিট নেয়, 5000 টাকা এক্সামিনেশন দেয়, তাদের তখন সমস্যা হয় না। কিন্তু আমাদের চেম্বারে আসলে অনেক সমস্যা হয়ে যায়, তারা শেষ, কারণ তাদের সব সম্বল শেষ করে আমাদের কাছে আছে। হ্যাঁ, ভালো হইলে হলো, না হলে না, মরে গেলে যাবো। যাক, আমরা আজকে অনেক আমাদের পড়া নলেজ অফ দ্য ফার্মেসি। আপনার চেম্বারটা কিভাবে গুছাবেন, আপনার ওষুধগুলো কিভাবে ডেকোরেশন করবেন, এই নলেজ টেকনিকটা আমরা ফার্মেসি একটা সাবজেক্টে আছে। আপনাদের ক্লাসে আলোচনা হবে 4th ইয়ার সম্ভবত ফার্মেসি। With the knowledge of homeopathic pharmacy, the physician get able to dispense the medicine with proper techniques. কিভাবে মেডিসিন গুলো আপনি রাখবেন, কিভাবে মেডিসিন রাখলে রোগীর সামনে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, আমরা রুমটা কিভাবে ডেকোরেশন হবো, এটা ফার্মেসি একটা চ্যাপ্টারই আছে, আমরা ওখানে আমরা নলেজটা জ্ঞান করব। নলেজ অফ প্রপার ডোজ অফ পটেন্সি, দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার নতুন ডাক্তার, সেই ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এ ডোজ ইজ দ্য কোয়ান্টিটি অফ মেডিসিন নিড টু কিউর দ্য পেশেন্ট। বলছে একটা ডোজটা কি, একটা পরিমাণ, একটা ওষুধ যেটাকে পেশেন্টকে আরোগ্য দিবে। দেখেন নিচে এত যে শর্ট কোশ্চেন নিচে বড় করে লেখা আছে, স্মল ডোজ স্টিমুলেটস, মিডিয়াম ডোজ ইনহিবিটস অর সাপ্রেস, লার্জ ডোজ কি। যত সূক্ষ্ম মাত্রা হবে, বলছে স্মল ডোজ মানে যত ক্ষুদ্র মাত্রা প্রয়োগ হবে স্টিমুলেট, তখন রোগী সুস্থতার দিকে যাবে। যদি মিডিয়াম ডোজ দিই, ধরেন আমি একটা জায়গায় 2টা পিল দেই অথবা 2 ফোঁটা মেডিসিন দেই, তাহলে বসে ইনহিবিট হয়ে যাবে, তারপরে সারপ্রেস হয়ে যাবে, রোগটা চাপা পড়ে যাবে, সাময়িকতা সে ভালো হবে, রোগটা চাপা পড়ে যাবে। বলছে লার্জ ডোজ দিই, আমি যদি 5 ফোঁটা মেডিসিন দিয়ে দিই, আমি পেশেন্টটাকে মেরে ফেললাম, নিজের হাতে মেরে ফেললাম। তাহলে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম মাত্রায় আমাকে মেডিসিনটা প্রিপেয়ার করতে হবে। আপনি মনে করবেন যে 1 ফোঁটা ওষুধ দিয়ে কিভাবে রোগ সায়, 1 ফোঁটা অনেক বেশি। 1 ফোঁটাকে যদি আপনি 1000 ভাগ করেন, তাহলে একটা বিন্দু মাত্রা আপনি দিবেন। এজন্য আমরা আপনি ওষুধটাকে পিলের মধ্যে প্রিপেয়ার করে একটা পিল আপনি দিবেন, দেখেন না কাজ করে কিনা। আত্মবিশ্বাস তৈরি করবেন, সেলফ কনফিডেন্স তৈরি করবেন। কে কি বললো, আপনার সূত্র কি বলে, হ্যানিম্যান কি বলে, বড় বড় ফিজিশিয়ানরা কি বলে আপনি যাবেন। আপনি কখনোই যারা 2টা 3টা ওষুধ ব্যবহার করে তাদের চেম্বার শিখতে যাবেন না, তাদের বোতল ঘষতে যাবেন না। আগে বোতল ঘষতে ছিল, এখন বোতল ঘষার সুযোগ নেই। অনেক অনলাইন যুগ ছিল, আগে অনলাইন ছিল না। আমরা এইভাবে কোন ফেসিলিটি পাইনি, আপনারা যেভাবে প্রথম থেকে ফেসিলিটি পাচ্ছেন, ভেরি ভেরি মানে হেল্পফুল। আপনার যে প্ল্যাটফর্ম, আপনি সবকিছু পাচ্ছেন, অনলাইন আর্কাইভ হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। তাহলে এইটার আপনার পটেন্সির ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হলো অনলি এক্সাক্ট ডোজ সিলেক্ট অন দা বেস অফ পটেন্সি, পেশেন্টস কনস্টিটিউশন, টেম্পারমেন্ট, নেচার অফ দ্য ডিজিজ, nature of the medicine, susceptibility of the patients, etc. can be bring upon the disease result। বলছে যখন আমরা একটা ওষুধকে কত মাত্রায় হবে, ধরেন পেশেন্টটা মরে যাচ্ছে, সেই জায়গায় আমাকে কিভাবে দিতে হবে, অ্যাপ্লাই কতক্ষণ পর পর দিতে হবে। আমার নর্মাল চর্মরোগ নিয়ে আসছে, তার কমপ্লেন তেমন নাই, নর্মাল মাসিকের সমস্যা নিয়ে আসছে, সে মাসিকের সমস্যাগুলো তার, তাহলে তার কোনো অ্যাগ্রাভেশন নাই, এই জায়গায় আমি কত পাওয়ার দিতে পারি আমাকে সিলেকশন করতে হবে। যে জায়গায় মানে পটেন্সিটা ইলাবোরেটলি আলোচনা করা হবে আমাদের নেক্সট, আর অনেকগুলো অ্যাফোরিজমে আছে কতটুকু হবে, কিন্তু আমাদের সূক্ষ্ম মাত্রায় অ্যাপ্লাই করতে হবে। এটা এতটুকু নলেজে রাখেন যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম মাত্রায় আমাকে অ্যাপ্লাই করতে হবে। নলেজ অফ রিপিটেশন অফ দ্য ডোজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলা আছে যে যত ফাইটম প্লাসিবো, ফাইটমকে বলা হয় যে অনৈতিক ওষুধ, ওষুধ নাই, শুধু একটা আপনার ডিস্টিল ওয়াটারের সাথে কয়েক ফুট আরএস দিয়ে এটা তৈরি করা হয়। এটা বলছে এটা যে যত ডাক্তার বেশি ব্যবহার করতে পারে সে তত বড় মানে অভিজ্ঞ ডাক্তার। আমরা শুধু আজকে একটা ওষুধ ভালো হয় না, কালকে একটা ওষুধ নেবার, ওষুধের পাওয়ার ক্ষমতা জানতে হবে, ক্যান্টেড 12 অবজারভেশন নলেজে থাকতে হবে, ক্যান্টেড 12 অবজারভেশনে বা সেকেন্ড প্রেসক্রিপশন কিভাবে করতে হবে আমাদের নলেজ জানতে হবে। একটা পেশেন্ট এসে আমার চেম্বারে কি বললো, হ্যাঁ আমার রোগ লক্ষণ বেড়ে গেছে, আমি কি করতে হবে। একটা পেশেন্ট এসে আমার চেম্বারে বললো আমি ডাক্তার সাহেব আমি ভালো আছি, আমাকে কি করতে হবে। একটা পেশেন্ট এসে বলতে পারে ডাক্তার সাহেব আমার তো খুব বেড়ে গেল হঠাৎ করে, গতকাল থেকে কমেছে, কি করতে হবে আমাকে। একটা বলো স্যার আমার কোনো কাজই তো করে নাই, আমাকে কি করতে হবে। ডক্টর স্ক্যান্ট তার 12 অবজারভেশনে বলেছেন সেকেন্ড হাউ গিভেন দ্য সেকেন্ড প্রেসক্রিপশন, আমরা কিভাবে সেকেন্ড প্রেসক্রিপশন করব, আমাদের সেই নলেজ গুলো আমাদের জানতে হবে। তো রিপিটেড ডোজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আফটার সিলেকশন অফ দ্য রাইট রেমেডি ফর দ্য পেশেন্টস, a physician calculate about, এটা ক্যালকুলেট করবে হাউ দা অ্যাডমিনিস্টার দ্য রেমেডি, তাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তার কিভাবে ওষুধগুলাকে প্রয়োগ করতে হবে, আমাকে একটা ক্যালকুলেশন করতে হবে। when to administer it, কখন তাকে প্রয়োগ করতে হবে, সকালে না রাত্রে। দেখেন আমরা জানি রাষ্ট্রক্সের বৃদ্ধি রাত্রে, রাত্রে যদি কোনো ওষুধ তার রোগীর জন্য সিমিলিয়াম করি রাষ্ট্রক, রাত্রে ব্যবহার করলে তার রোগ লক্ষণ বাড়বে, আমাদের জানতে হবে, তাকে আমি সকালে অ্যাপ্লাই করতে হবে। when to repeat it, কখন আমি পুনরায় আবার ওষুধটাকে প্রয়োগ করতে হবে, আমার নলেজ থাকতে হবে।
হাউ মেনি টাইমস টু রিপিট ইট, কতবার আমি রিপিট করতে পারবো ওষুধটাকে। আমি একটা সাপের বিষের ওষুধ নিয়ে খেলা করছি, ল্যাকেসিস, কোটুলা সরি, আমি পেশেন্টকে কালকে সকালে 2 বার, রাত্রে 2 বার খেতে দিলাম, অথবা 2 ঘন্টা পর খেতে দিলাম, সাপের বিষ একের খাইতে খাইতে তার ভিতরে বেশি প্রজনন হয়ে যাবে, রোগটা মারা যেতে পারে। এজন্য আমাকে কতবার রিপিটেড করতে হবে, কতদিন পর পর রিপিটেড করতে হবে, কোন সময় রিপিটেড করতে হবে আমাদেরকে জানতে হবে। হাউ লং দ্য মেডিসিন টু বি কন্টিনিউড, কতদিন পর্যন্ত মেডিসিনটা তাকে খাওয়াতে হবে। হোয়াট টু গিভ অ্যালং উইথ দ্য মেডিসিন, এটার পার্শ্ববর্তী তাকে আমি কি নির্দেশনা দিতে হবে, সে কি খাবে না, কি তার নিউট্রিশন, এক্সট্রা নিউট্রিশন সে কি খাবে, এক্সট্রা সাপ্লিমেন্টের তাকে কি খাবে, আমাকে তাকে ডিরেক্টিভ দিতে হবে। হোয়াট টু এক্সপেক্ট আফটার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য মেডিসিন, আপনি এটা অ্যাপ্লাই করার পরে কি প্রত্যাশা করতে পারেন, আপনি একটা এক্সাম করতে হবে, একটা ক্যালকুলেশন করতে হবে। Should the medicine to be stopped at once or reduced gradually, আপনি কখন স্টপ করে দিবেন, কখন গ্রাজুয়ালি আপনি তার কমায় নিয়ে হ্রাস করে নিয়ে আসবেন, সে সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। তো দিন শেষে আমরা নলেজ অফ রিপিটিশনে কি পেলাম, all these fundamentals of remedy repetition can be understood by the study of the ফসোলজি। ফসোলজি মিন মাত্রালজি সংক্রান্ত বই আছে, মাত্রালজি, এই বই সংক্রান্ত আমাদের এই মাত্রা ডোজ সংক্রান্ত আমাদের নলেজ অর্জন করতে হবে। তো আমি অনেকগুলো এই জায়গায় আপনাদেরকে স্যার জি স্যার 8 নম্বরটা একটু আরেকবার একটু বলেন, ওইটা আমি বুঝতে পারিনি ভালো। শুড দ্য মেডিসিন, মানে আপনার ওষুধটা হওয়া উচিত, হ্যাঁ, টু বি স্টপড অ্যাট ওয়ান্স অর রিডিউস গ্রাজুয়ালি, বলছে যে আপনার জানতে হবে দ্য মেডিসিনটা কখন স্টপ করবে, একটা ফিজিশিয়ানের নলেজ থাকতে জানা উচিত যে আমি মেডিসিনটা কখন স্টপ করবো, আর তাকে খেতে দিব না। ধরেন 10 m পাওয়ারের মেডিসিনটা আমি তাকে 2 দিন খেতে দিলাম, মানে আমি কি কখন স্টপ করব তাকে আমি ডিরেক্টিভ দিতে হবে। অথবা আমার হইতে পারে গ্রাজুয়ালি রিডিউস গ্রাজুয়ালি, পর্যায়ক্রমে তার এটা কমায় নিয়ে আসতে পারি। যদি সে 7 দিন পরে পরে খায়, এরপরে 1 মাস পরে পরে খাবে, অথবা সে পরিমাণে কম খাবে, এটা আমি গ্রাজুয়ালি আমি কি কমায় নেওয়া জানতে হবে, চিকিৎসকের জানা উচিত। জি বলেন। স্যার ক্লিয়ার হয়েছে। ওকে, থ্যাংক ইউ। তো এফ্রুজেন নাম্বার 3টা ছিল আমার মেডিসিন সংক্রান্ত নলেজ জানতে হবে, ডিজিজ সংক্রান্ত জানতে হবে, ডোজ সংক্রান্ত জানতে হবে। 4 নম্বর আছে অবস্ট্যাকেল টু রিকভারি অথবা অবস্ট্যাকেলস, আমাদের বাধাগুলা কি, আমরা কি কি বাধাগুলো আমাদের আছে, এইগুলো আমাদের নলেজ জানতে হবে ফিজিশিয়ানের। কারণ আমি ওষুধ সবকিছু এত কষ্ট করে তার জন্য ওষুধ সিলেকশন করলাম, কিন্তু আমি তাকে অবস্ট্যাকেল গুলাকে তার নলেজে দিলাম না। পেশেন্ট আমাকে বললো আমি সুস্থ নেই, আমার ঠান্ডা লেগেই আছে, আমার কি কি অবস্ট্যাকেল গুলো আমার জানতে হবে, 12টা অবস্ট্যাকেল আমাকে জানতে হবে ফিজিশিয়ানকে। নাম্বার 1, 1 নম্বরে রোগী চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ঠিকমতো ওষুধ সেবন করে কিনা। পেশেন্ট আসার পর আপনি জিজ্ঞাসা করতে হবে আপনি কি আমি যেইভাবে ওষুধ দিয়েছিলাম আপনি কি সেইভাবে সেবন করেছিলেন। বলবে ডাক্তার সাহেব আমি তো সকালে ওষুধটা খেতে পারি নাই, বলে ঘুম থেকে উঠতে লেট হয়ে অফিসে চলে গেছিলাম, আসে সন্ধ্যা খেয়েছি। তাহলে আপনি দিয়েছিলেন রাষ্ট্রক সন্ধ্যা বৃদ্ধি হয়, কিভাবে রোগটা ভালো হবে। তো চিকিৎসক বলছে সকালে ওষুধ খেয়ে সেবন করবেন, সে করলে উনি করেছেন রাত্রে, কি হয়েছে, ওষুধ তো ওষুধই, তাহলে কিভাবে জানবে। তাহলে আপনাকে যে ওষুধটা দিবেন আপনি জোরদার ভাবে আপনি ক্লিয়ার ভাবে বলতে হবে বাবা তুমি ওষুধটা এই টাইমে খাবা, মামনি তুমি ওষুধটা এই টাইমে খাবা, রাত্রে খাওয়া যাবে না, রাত্রে খাওয়া যাবে না, এটা আপনাকে ক্লিয়ার দিক নির্দেশনা দিতে হবে রোগীকে। এবং আসার পরে দ্বিতীয় ওষুধ আসার পরে আপনাকে তাকে নিশ্চয়তা বিধান করতে হবে সে কখন ওষুধটা সেবন করেছিল। 2 নম্বর বাধা কি, আমরা খোঁজ নিব চিকিৎসা চলাকালীন রোগী কি কি দ্রব্য সেবন করে, তাতে ওষুধের ক্রিয়ানাশক কিছু আছে কিনা, যদি থাকে তা বর্জন করতে হবে। যদি কখনো রোগী আসে পরবর্তী টাইমে আমাকে অবজারভেশন করে বলতে হবে ওষুধ চলাকালীন সময় কি কি সেবন করেছিল। যেমন আপনি লবণ নিষেধ করেন নাই,
আপনি ন্যাট্রাম নিয়োগ দিয়েছিলেন, সে নিষেধ করা সত্ত্বেও বলছে যে ডাক্তার সাহেব আমি লবণ না খেলে আমি কি দিয়ে ভাত খাবো, আমি তো সারাদিন কিছু খেতে পারবো না, ডাক্তার সাহেব আমি 7 দিন পর পর একটু খেয়েছি তো। দেখেন আপনার লবণের ওই ন্যাট্রামের ক্রিয়াটাকে ও সে লবণটাকে নষ্ট করে দিয়ে এলো। শেষ আপনি একবারে নিষেধ করে দিয়েছিলেন, কিন্তু সে 7 দিন পর পর খেয়েছে, তাহলে কিভাবে আপনি তাকে সুস্থ করবেন? আপনি ক্লিয়ার কাট বলে দিতে হবে, ইফ ইউ গিভেন দ্য ট্রিটমেন্ট ফর ইউর কিউর মাস্ট বি ইউ অ্যাভয়েড ইফ ইউ ডিরেক্টিভ দ্য ডোজ। আপনি থুজা দিয়েছেন পেঁয়াজ খাওয়ার জন্য, ভাবে একটু বসেন 5টা মিনিট বসেন, হ্যাঁ বসেন। আপনি পেঁয়াজ খাওয়ার জন্য নির্দেশনা নিষেধ করেন নাই, পেঁয়াজ থুজার ক্রিয়াকে নষ্ট করে দেয়, তাহলে আমাদের কি সেই বাধাগুলা সম্পর্কে আমাদের নলেজ দিতে হবে। 3 নম্বরে রোগী মাদকাসক্ত কিনা, কারণ মাদকাসক্ত কিংবা অতিরিক্ত ধূমপায়ী ব্যক্তিরা কখনোই চিররোগ থেকে স্থায়ীভাবে মুক্তি হয় না। তাহলে রোগী যদি কন্টিনিউ সে মাদকাসেবন থাকে, মাদকাসক্ত থাকে, আমি অথবা অতিরিক্ত ধূমপাই বলে ডাক্তার সাহেব আমি ধূমপান বন্ধ করতে পারবো না, সে বাংলা সিগারেট থেকে শুরু করে, হ্যাঁ বাংলা সিগারেট থেকে শুরু করে সে সবই খাচ্ছে, তাহলে তার কখনোই তো রোগ ভালো হবে না। কিন্তু ভালো হইলেও আমরা চিররোগের ক্ষেত্রে তার কখনো স্থায়ীভাবে কোনো সমাধান হবে না। আপনাকে নলেজে জানতে হবে যে আমি একটা ধূমপায়ী ব্যক্তিকে তার লাং গুলা ড্যামেজ হয়ে গেছে, সে সিওপিডি নিয়ে আসছে, আমি তাকে পার্মানেন্ট ভাবে সমাধান করতে পারবো না। 4 নম্বরে আমরা জানার চেষ্টা করব সে অবৈধভাবে যৌনাচার অথবা অনৈতিক কোনো কার্যকলাপে লিপ্ত আছে কিনা, কারণ এসব কাজ জীবনী শক্তির উপর অবাঞ্ছিত চাপ পড়ে, ফলে জীবনী শক্তির খুব বেহাল অবস্থা হয়ে পড়ে, ফলে চিররোগ স্থায়ীভাবে আরোগ্য হয় না। সরি একটু মোল্লা ভাই, আপনি আপনাকে 10 মিনিট পরে কল দিব। সরি একটা কল আসছিল। তাহলে দেখেন তার সে মেরিট পার্সন হতে পারে, সে অবৈধভাবে কোথাও চাকরি করছে, আসার সময় একটা মেয়ের সাথে অবৈধভাবে সম্পর্ক করে, রাত্রে ওয়াইফ ঘুমায় থাকলে সে অন্য জায়গায় মোবাইল নিয়ে কথা বলে, চ্যাটিং করে, তার মানুষের মধ্যে মেন্টালিটির মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হয়। সে অন্য কোনো সাফারিং নিয়ে ভুগলে সে ভালোভাবে সে আরোগ্য হবে না, কারণ তার মাথার মেন্টালিটিটা অন্যভাবে তার প্রেশার ক্রিয়েট হচ্ছে। এই বাধাটা আমাদের জানতে হবে। আরো জানতে হবে সে আমাদের ওষুধের সাথে অন্য কোনো ওষুধ খাচ্ছে কিনা, ঘরোয়া পরিবেশে সে কোনো ওষুধ গ্রহণ করছে কিনা, যা আমাদের ওষুধের সূক্ষ্ম মাত্রা ক্রিয়া কি সে নষ্ট করে দিবে, এটা আমাদের জানতে হবে। 6 নম্বরে আমরা জানতে হবে সে কোন ধরনের দাঁতের মাজন ব্যবহার করে, সেই দাঁতের মাজন কোনো ওষুধের কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে কিনা, কারণ যদি ক্রনিক ডিজিজ হয় আমরা দাঁতের মাজনটাকে তার অন্য মাজন হিসাবে আমরা দিতে পারি। কারণ হ্যানিম্যান, আপনারা জানেন হ্যানিম্যান একটা রোগীকে ওষুধ প্রয়োগ করেছিল, কিন্তু ওষুধে রোগীর তার সমস্যা ভালো হচ্ছিল না, তখন হ্যানিম্যান তার একদিন তার বাড়িতে সকালবেলা তার বাড়িতে গেছে, গিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য গিয়ে দেখে সে একটা গাছের ডাল ভাঙিয়ে দাঁত ব্রাশ করছে। ওই গাছের ডালটা হ্যানিম্যান নিয়ে এসে দেখলো যে ওই গাছের ডালটায় সিপিআর ক্রিয়ানাশক, তাহলে ওষুধটা তার কাজ করছিল না, তখন এই ওষুধটা দাঁত মাজনটাকে সে বন্ধ করে দিল, তখন রোগী সুস্থ হলো। তাহলে এজন্য আমাদেরকে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমাদের এইগুলো আমাদের নলেজে থাকতে হবে, অবস্ট্রাকটিভ টু কিউর নলেজে থাকতে হবে। নেক্সট থাকতে হবে আমাদের রোগীর বাসগৃহের অবস্থান। রোগী যেখানে বাস করে সে ঠান্ডার জন্য আপনার তো ওষুধ নিয়েছে বাচ্চা, কিন্তু সে ফ্লোরে ঘুমায়, বাচ্চা জুতা পরে না, সবসময় বাইরে দৌড়া করে খালি গায়ে থাকে, তাহলে আপনি যদি তার এই নির্দেশনাগুলো না দেন তাহলে সে তো কখনোই আপনার ওষুধ খেয়ে সুস্থ হবে না। সে সংক্রান্ত তাকে আপনি উপদেশ দিতে হবে। এবং সে যে জায়গায় কর্মরত আছে, মনে হয় যে সে কর্মরত যে জায়গায় আছে সে শু ফ্যাক্টরিতে আছে অথবা কেমিক্যাল ফ্যাক্টরিতে আছে, তার চর্মরোগ হয়েছে, সে কেমিক্যালের এফেকশন থেকে হয়েছে, সে কেমিক্যাল সংক্রান্ত তাকে নির্দেশনা দিতে হবে, সে এই জব করতে পারবে না, এই জব থেকে সে অব্যাহতি রাখতে হবে, সুস্থ রাখতে হবে। এবার সেখানকার পরিবেশ সংক্রান্ত আমাদের জানতে হবে, সে যে জায়গায় বাস করে সে একটা নোংরা পরিবেশ, তার সামনে একটা ডাস্টবিন আছে, তার ওখান থেকে কন্টিনিউ তার ময়লা আসতেছে, তার শ্বাসকষ্ট কিভাবে আপনি ভালো করবেন। অবস্ট্রাকটিভ টু কিউর নাম্বার 7 আপনাদেরকে জানতে হবে।
আমাদের যদি অনেক সময় অনেক সিরিয়াস রোগী হয়ে থাকে, হার্টের সমস্যা রোগী হয়ে থাকে, শ্বাসকষ্ট রোগী হয়ে থাকে, অথবা বাতের রোগী হয়ে থাকে, আমরা তাদেরকে নিয়মিত সকালবেলা তাদের স্বাভাবিক পরিশ্রম করার জন্য, হ্যাঁ, এবং তাকে ব্যায়াম করার জন্য, তাকে সকাল সকাল ঘুম যাওয়ার জন্য এবং সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য আমরা তাকে নির্দেশনা দিব। এজন্য জ্ঞানীরা বলে গেছিল আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান ওয়াইজ। যদি কেউ তার সকালবেলা মানে আর্লি আর্লি ঘুম যায় এবং সকালে সকালে ঘুম থেকে উঠে, তার স্বাস্থ্য ভালো থাকবে এবং সে জ্ঞানী প্রকৃতির লোক হবে। 9 নম্বর অ্যাফোরিজমে বলেছেন, চিররোগ চিকিৎসাকালীন যদি রোগী কোনো তরুণ রোগে আক্রান্ত হন, হঠাৎ করে আমার থেকে আপনি ক্রনিক ডিজিজের চিকিৎসা নিচ্ছেন, আক্রান্ত হয়, তখন তার ওষুধ বন্ধ রাখতে হবে, কারণ তরুণ রোগের সময় চিররোগের কাজ স্থগিত হয়ে যায়। অর্গানন 38 হ্যানিম্যান বলেছেন। 10 নম্বর বাধা আমাদের কি, তার রোগীর জীবনযাপন পদ্ধতি কোনো ত্রুটি ঘটলে চিকিৎসা বাধাগ্রস্ত হয়। যেমন এটা এর আগে বলছিলাম, রোগী আপনার পরি আবহাওয়ার শিকার, সে বৃষ্টিতে ভেজে অফিসে যাওয়ার সময় বৃষ্টিতে গরম থেকে এসে সে সরাসরি ওয়াশরুমে চলে যাচ্ছে, প্রথম প্রচন্ড গরম থেকে এসে সরাসরি ফ্রিজের পানি খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, এই রোগগুলা তাকে বিভিন্ন অশান্তিতে রাখে, ফ্যামিলি স্যার ক্লাস কি শেষ হয়েছে স্যার? আরেকটা স্লাইড দেখে আমি ক্লাসটা শেষ করে দেবো। আচ্ছা স্যার ঠিক কথা আছে, তো ঠিক আছে। ভালোভাবে মানে আসতেছে না, ক্লিয়ার আসছে না, আটকা আটকা যাচ্ছে। ও আটকা, এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমার কল আসছিল, এই জন্য একটু সমস্যা হয়েছে। আচ্ছা আমি আবার রিপিট করি। জি 11 জি নম্বর আপনি মিনিমাইজ করে দেন। মানসিক দুঃখ, কষ্ট, বিভিন্ন প্রকার জ্বালাতন, দাম্পত্য কলহল, তারপরে মানসিক কোন না কোনো স্থায়ী কষ্ট আপনাকে চিররোগের কখনো আরোগ্য হবে না। এই কথাটা আপনি পেশেন্টকে যদি থাকে, তার কষ্ট দুঃখে চাপা থাকে, তাকে বলতে হবে আপনি কখনোই আপনাকে সুস্থ করা সম্ভব নয়। লাস্ট 12 নম্বর অ্যাফোরিজমের মায়াজমের বাধাগুলা। মায়াজম আপনারা তো ফার্স্টে জানবেন না, আমাদের 4টা মায়াজম আছে, সুরা, সাইকোটিক, সিফিলিটিক, টিউবারকুলার মায়াজম আছে। এই মায়াজমের অবস্ট্রাকল গুলো আমরা জানতে হবে, মায়াজমের অবস্ট্রাকল গুলো আমাকে জানতে হবে। জানার পরে আমি তাকে ট্রিটমেন্ট করতে হবে। এই জায়গায় আমাদের ছিল 3 নম্বর অ্যাফোরিজমের। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ 4 নম্বর অ্যাফোরিজম থেকে শুরু করব। পরবর্তী স্লাইড। স্যার আপনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। কথা তো ক্লিয়ার কাট শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনাদের ক্লাস সমাপ্ত করলাম। কোনো মতামত আছে কিনা আপনারা একটু বলুন। যে কোহিনুর আক্তার একটু বলুন, কোহিনুর আক্তার হাত তুলেছেন, বলুন। স্যার একটা কথা হচ্ছে, স্যার রেকর্ডিং তাহলে কি অফ করব? যে রেকর্ডিং স্টপ করে দেন। কোহিনুর আক্তার বলুন। স্যার জি ওয়ালাইকুম সালাম ওয়া হ্যাঁ, রাহমাতুল্লাহি স্যার ওয়া একটা কথা হচ্ছে ওষুধের ডোজের একটা কথা বলে গেলেন, তো ওইখানে প্রত্যেক